Audio Jungle. Audio Jungle. নমস্কার, আমি শম্পা। আজও চলে এসেছি আপনাদের সামনে একটি ভয়ঙ্কর ভূতের গল্প নিয়ে। গল্পটির নাম লাল নিশানা, হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা। কচু পাতার ওপর ঘন মাকড়সার জাল, মাদার গাছের তলাটা ঝুপসে অন্ধকার। কচুরিপানা ঢাকা মজা ডোবাটার ওপর বাঁশঝাড়গুলো নুয়ে নুয়ে পড়েছে। দুই একটা বাঁশ জলের ওপরেও ঝুঁকে পড়েছে। ডোবাটার ধারে ধারে কমলি দামের জঙ্গল। 3 দিন ধরে সমানে বৃষ্টি শুরু হয়েছে। জুঁইফুলি বৃষ্টি নয়, একেবারে মুষলধারায়। জল পেয়ে মানগুলো দিব্যি লকলকিয়ে উঠেছে। পিঁপড়ের সার চলেছে ডিম মুখে নিয়ে। এখনও আকাশের মুখ অভিমানের মেঘে ভরা। মনে হচ্ছে একটু নাড়া পেলেই বুঝি ঝরঝর করে বর্ষণ শুরু করবে। সন্ধ্যার অনেক আগেই সন্ধ্যার অন্ধকার নেমেছে চারিপাশে। ঝিঝি ডাকছে একটানা। ব্যাঙের গোঙানি মাঝে মাঝে চলেছে। একটু পরে জোনাকিরা বেরোবে আলোর পসরা নিয়ে। বসে বসে থেকে শিবানীর আর ভালো লাগলো না। উঠে পড়ল ঘাসবন থেকে। দুটো হাত মাথার উপর তুলে একবার আড়মোড়া ভাঙল। ঝোপের পাশে দিয়ে উকি দিয়ে দেখল সদরের উঁচু পাঁচিলটা দেখা যাচ্ছে, সদরের দরজার কিছুটাও। ওপরের ঘরে আলো জ্বলছে, টিমটিমে আলো, ভালো করে দেখাও যায় না। এক হাতে ঘাসগুলো সরাতে সরাতে শিবানী আরও একটু এগিয়ে গেল ডোবার ঘাট বরাবর। ঘাট মানে শান বাঁধানো চাতাল নয়, নারকলের গুড়ি ফেলা। গুড়িগুলো শ্যাওলায় সবুজ হয়ে আছে। একটু পা পড়লে আর দেখতে হবে না, একেবারে কাদায় পুঁতে যাবে। ডোবার মতো জল এই ডোবাটাই নেই, এই বর্ষাকালেও নয়। খুব চেনা পথ। কতবার বাসনের গোছা নিয়ে বৌদি এই ডোবায় এসেছে। ঝি কামিনী না এলে বউটি আসতো বাসন মাজতে, তা না হলে আর কে আসবে? বুড়ি শাশুড়ি ভালো করে চোখেই দেখতে পেতেন না। একটা চোখে ছানি পড়েছে, ওপর নিচে চলাফেরা করতেই মুশকিল হতো। ভাঙাচোরা বাড়ি, শ্বশুরের আমলে না মেরামত না কলি ফেরানো। মেরামত করবেই বা কে? এই একটিমাত্র ছেলে, শিবরাত্রির সলতে। তেজও সলতের মতনই, মিটমিটে আলো। পার্কিনসন কোম্পানির একেবারে ঘনিষ্ঠ কেরানি। দুনিয়ার যত চিঠিপত্র এসে জমা হয় সেগুলো খাতায় টুকে সেকশানে সেকশানে পাঠাতে হয়। মাইনে 85, তার মধ্যেই ট্রেনের মান্থলি বাবদ যায় 7 টাকা। তার ওপর জল খাবারের ব্যাপার আছে। যেটুকু বাকি থাকে তাতে 3 জনের গ্রাস আর আচ্ছাদন দুটোই চলে না। আর কিছু না থাক, নামের জোর আছে। নাম বাসব। চেহারা আর ঐশ্বর্য কোনোটাতেই ইন্দ্রত্বের ছাপ নেই। কাজেই ও বাড়ি মেরামত করা বাসবের সাধ্য নয়। 3টে লোকের ভরণ পোষণই চলে না ভালো করে, অথচ শাশুড়ির দিনরাত নাকে কাঁদুনির কামাই নেই। আর একটা বাড়তি প্রাণীর দরকার, আর একজন না হলে সংসার বেমানান। প্রথম প্রথম বউকে আড়ালে ডেকে শাশুড়ি জিজ্ঞাসা করতেন, খোঁজ খবর নিতেন, নতুন অতিথি আসার সম্ভাবনাকে খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করতেন। বউয়ের মাথা নাড়ার সঙ্গে সঙ্গেই নিজের কপাল চাপড়াতেন। এ হলো প্রথম পর্ব। পাপ গাছে হেলান দিয়ে শিবানী দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো। দ্বিতীয় পর্বের অবস্থা আরও মারাত্মক। রাজ্যের শিকড় বাকড় মাদুলি তাবিজ বউয়ের হাতে উঠল। হাত নাড়াই দুষ্কর, প্রতিবাদ করা তো বৃথা। গায়ের কোনো সাধু সন্ন্যাসী এসেছে খবর পেয়ে শাশুড়ি টেনে নিয়ে যেত বউকে। ছানির অস্পষ্টতা কোনো বাধা সৃষ্টি করতে পারত না। কিন্তু তবুও কিছু হলো না। এবার অন্তিম পর্ব। সে পর্বের চেহারা দেখে বউটি শিউরে উঠল। এতদিন শুধু শাশুড়ির পেছনে লেগেছিলেন, এবার তার ছেলেও তৎপর হয়ে উঠল। চায়ের কাপ নিয়ে ঢুকতে গিয়ে বউটি চৌকাঠের কাছে দাঁড়িয়ে পড়ল। ঘরের মধ্যে মা আর ছেলে তাকে নিয়ে আলোচনা চলছে। তুমি আর কি করবে মা, মাদুলি তাবিজ কত আর বাঁধবে হাতে। বউ তোমার বাজা। আমি কলকাতার ডাক্তার বন্ধুর সঙ্গে আলাপ করেছি।
ডাক্তার বন্ধু মানে লেজার সেকশনের পীতাম্বর মুখুজ্জি। লেজারও লেখে, আবার অবসর সময়ে হোমিওপ্যাথিও করে। একেবারে অবদ্ধ। বড়বাবুর মেজ ছেলের নাকের ওপর বিশ্রী একটা আঁচিল গজাচ্ছিল। কদজ থুজায়ে সে আঁচিল নিশ্চিহ্ন হয়ে গেল। নিবারণবাবুর শাশুড়ির হাঁপানি, যাই যাই অবস্থা। ছোঁয়া ফোটার ডিজিটালিস একেবারে অসাধ্য সাধন। ওষুধ পেটে পড়বার পরের দিনই সেই শাশুড়ি হাওড়া থেকে হেঁটে মেয়ের বাড়িতে গিয়ে উঠেছিলেন। আলাপটা বাসব তার সঙ্গেই করেছিল। পীতাম্বর মুখুজ্জি বাসবের বউয়ের চেহারার বর্ণনা, চলাফেরা, কথাবার্তার ধরন সব শুনে গম্ভীর হয়ে গিয়েছিলেন। অনেক পীড়াপিড়ির পর শুধু বলেছিলেন, ওই স্ত্রীর দ্বারা তোমার বংশ রক্ষা হবে না বাসু, তুমি অন্য পত্নী গ্রহণ করো। ক্ষুণ্ণ হবার কিছু নেই, এ বিষয়ে শাস্ত্রে বিধান আছে। পীতাম্বর মুখুজ্জি শাস্ত্র আওড়েছিলেন। অফিস শুদ্ধ সবাই অবাক। এই একটা অসাধারণ লোক লেজারের ওপর মুখ থুবড়ে পড়ে আছে। হ্যানে মাতা চন্দ্রশেখর, কালী, মহেশ ভট্টাচার্য, বেদ বেদান্ত উপনিষদ সব একেবারে নখদর্পণে। তামাম শ্লোক কণ্ঠস্থ। ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হলো। ডোবার কচুরিপানার পাতায় পাতায় টুপটাপ শব্দ, বাঁশের বনে ক্যাঁচকোচ আওয়াজ। সেই সন্ধ্যায় বউটি চায়ের কাপ সামলে ধীরে পায়ে রান্নাঘরে ফিরে এসেছিল। চা না পেয়ে কিছুক্ষণ পর বাসব চায়ের খোঁজে যখন রান্নাঘরে ঢুকছিল, তখন বউটি বলেছিল, ওগো, আমাকে একবার কলকাতায় নিয়ে যাবে? কলকাতায় কেন? বাসব ভুরু কুচকে দাঁড়িয়ে পড়েছিল। একবার ডাক্তার দেখাবো। ডাক্তার? বুঝেও না বোঝার ভান করল বাসব। হ্যাঁ, কেন আমার এই অবস্থা তাই দেখাবো। আমার স্বাস্থ্য তো এমনিতেই খারাপ নয়, কোনো শক্ত অসুখ বিসুখও নেই, তবে। বাসব হেসেছিল। ভগবানের সঙ্গে লড়াইয়ে ডাক্তারকেও হারতেই হয়। তার মানেটা আর বাসব খুলে বলেনি। আস্তে আস্তে সরে গিয়েছিল সেখান থেকে। বউটি অনেকক্ষণ আর মুখ তুলতে পারেনি। লজ্জা নয়, সংকোচ নয়, একটা দারুণ দাহে অস্থি পুড়ে যেন ছাই হয়ে গিয়েছিল। অনেক দিন দুজনের মধ্যে কথা বন্ধ ছিল। বউটি যাও বা দু একটা কথা বলতে চেষ্টা করেছিল, দারুণ ঔদাসীনের ভাব দেখে বাসব তাকে এড়িয়ে গেছে। সারাটা দুপুর তক্তপোষের উপর হয়ে বউটি কেঁদেছে। নামজাদা সমস্ত দেবতাকে স্মরণ করেছে মনে মনে। একটি পৃথক সত্তা দুজনের মিলিত স্পর্শে আরও একটি প্রাণের দীপ্ত প্রার্থনা করেছে আকুলভাবে। কিন্তু আকুল আবেদনের সাড়া মেলেনি। চুপি চুপি ঠাকুর ঘরে গিয়ে মাথা খুঁড়েছে। পাষাণ বিগ্রহের ভাবান্তর ঘটেনি। বুকের ব্যথা বুকে চেপেই সংসার করেছে বউটি। শাশুড়ির সেবা, স্বামীর সোহাগ খেতে খেতে চমকে উঠেছে মাঝে মাঝে। অন্য কথা মনে এসেছে। ভেবেছে, যে লোকটি এত কাছে এসে একান্তভাবে ভালোবাসার মিষ্টি কথা শোনাচ্ছে, সেই একদিন চোখের সামনে অন্য লোকের হয়ে যাবে, আর একজনকে সোহাগ করবে ঠিক এমনভাবেই। ভাবতে ভাবতে দু চোখ জলে ভরে গেছে। আঁচল দিয়ে চোখ চেপে স্বামীর আলিঙ্গন থেকে অব্যাহতি পাওয়ার চেষ্টা করেছে। শিবানী আরও একটু এগিয়ে এলো। এখান থেকে সদর দরজাটা স্পষ্ট দেখা যাচ্ছে। দরজাটার ভেতর থেকে বন্ধ করা। এছাড়া আরও একটি দরজা আছে পেছন দিকে, খিড়কি দরজা। সেটা খুললেই আর একটা পুকুর। চারধারে সুপুরি গাছের বাহার। সেই পুকুর বাসবদের নয়, মজুমদারদের। কাকচক্ষু জল। প্রত্যেক মাসে শ্যাওলা পরিষ্কার করা হয়, ঝাঁঝি তোলা হয়, আর আগাছা ওপরানো হয়। সেই পুকুরেই বাসবরা স্নান করা, কাপড় কাচা সবই করত। খাবার জলও ভরত সেখান থেকে। সেই ঘাটের চাতালে বসে কতদিন বউটি গভীর রাত পর্যন্ত কেঁদেছে। ঘুমড়ে ঘুমড়ে কান্না। সে কান্না শোনার জন্য কেউ জেগে থাকেনি। কারো ব্যগ্র হাত ছুটে আসেনি বউটিকে বাড়ির মধ্যে নিয়ে যাবার জন্য। নিজের মনকে জিজ্ঞাসা করেছে, একবার নয় বহুবার, এ কি সত্যি তার স্বামী আবার একজনকে অঙ্কশায়িনী করবে? মন্ত্র পড়ে এতদিন একসঙ্গে বাস করে আদর যত্ন কিংবা তার ভালো করে যাকে কাছে রেখেছিল, যে তার দ্বিতীয় সত্তার মতন,
তাকে এক মুহূর্তে সরিয়ে দেবে একপাশে, অবহেলা আবর্জনায়। আর একজনকে বসাবে তার জায়গায়, একই বাড়িতে দুজনে থাকবে। বউটির প্রথম বিবাহিত জীবনের দৃশ্যগুলি আবার পুনরাবৃত হবে, অবশ্য কেবল নতুন নায়িকা নিয়ে। অথচ বউটির কি দোষ? এতটা শাস্তি পাওয়ার মতন কোন অপরাধ সে করেছে? বাসব বেশ গম্ভীর হয়ে গিয়েছিল। নেহাত দায়সারা গোছের উত্তর, তাও দু এক কথায়। মনে হলো বাসব কি একটা যেন ভাবছে। নতুনভাবে নতুন মানুষ নিয়ে কেমন করে জীবন শুরু করবে সেই কথাই কি। একটা সবুজ ফড়িং অনেকক্ষণ ধরে কচু পাতার ওপর বসবার চেষ্টা করছিল, কিন্তু কি ভেবে বসতে গিয়েও বসছিল না। এলোমেলো হাওয়ায় কচু পাতাগুলি দুলছে, সেজন্যই বুঝি ফড়িংটা ভয় পাচ্ছে। সেদিনও বউটি এমনই ভয় পেয়েছিল। সমস্ত সংসারটা যেন দুলছিল, মানুষগুলোর অস্থির চিত্ত। কারোর ওপর নির্ভর করা যায় না, অবলম্বন করা যায় না কাউকে। সবাই চাইছে পুরনো মানুষ সরে গিয়ে নতুন মুখ আসুক, এক অপূর্ব কলকাকুলিতে ভরে উঠুক সংসার। ছোট দুটি মুঠির বাঁধনে গোটা সংসারটা বাঁধুক। একদিন বউটি লুকিয়ে লুকিয়ে ভাজকে একটা চিঠি লিখলেন। বাপের বাড়ির দিকে ফিরে চাইবার মতন আর কেউ ছিল না। বাপকে ভালো করে তার মনেই পড়ে না। অস্পষ্ট একটা ছবি দেখে আবছা একটা রূপ কল্পনা করে নেয়। মাকে দেখেছে জীর্ণ রোগক্লিষ্ট চেহারা, দুপা চলতে গিয়ে হাঁপায়। মাসের মধ্যে অর্ধেক দিনই খাওয়া বন্ধ। ঘরের কোণে ছেঁড়া কম্বল জড়িয়ে শুয়ে থাকত। সংসার করার মতো স্বাদ মিটে গিয়েছিল। সুস্থ থাকলে কেবল ভগবানের কাছে প্রার্থনা জানাতো, মেয়েটিকে কোনো রকমে পার করে দাও ঠাকুর, আর কিছু চাই না। বেশি কিছু চাইবার মতন বরত করে আসেনি। দুবেলা দুমুঠো খেতে পায় আর পরনের কাপড় জোটে, তাহলেই হবে। বউটির মা বুঝি একটা কথা প্রার্থনায় জানাতে ভুলে গিয়েছিল। ভাত কাপড়ই শেষ কথা নয়, শান্তি, শান্তি যেন পায় মেয়েটা। একবেলা খাবার না জুটুক ক্ষতি নেই, পরনের বসন শতছিন্ন হলেও লোভের কিছুই নেই। কিন্তু যদি সুখ না থাকে মনে, আনন্দ না থাকে, তাহলে জীবনের হাজার সম্পদ বরবাদ হয়ে যায়। মা যেন বিয়েটা দেখার জন্যই বেঁচেছিল। বিয়ে হয়েছিল মাঘ মাসে, মা গেল বৈশাখ মাসে। শেষ সময়ে মেয়ে মাকে একবার চোখের দেখাও দেখতে পায়নি। ভাই বদলি হয়েছিল জামালপুরে, মা ছেলের কাছেই দেহ রেখেছিল। এখন ভাই জামালপুরে নয়, পাটনায়। বউটি সেখানেই চিঠি দিল। চিঠিটা ভাজকে উদ্দেশ্য করে লিখল, কিন্তু আসল লক্ষ্য দাদা, দাদা যেন পড়ে এবং একটা বিহিত করে, না হলে বউটি বা যাবে কোথায়, কার দিকে চাইবে? এদের মানে এ বাড়ির হালচাল যেন ভালো লাগছে না। কেমন একটা থমথমে ভাব, ভালো করে কেউ কথা বলে না, কেবল এধারে ওধারে ফিসফিস পরামর্শ। বউটি গেলেই সব থেমে যায়। ওরা কথা বলার ভান করে, আসল কথাটার আভাসও তার মানে তুমি যদি প্রশ্ন করো আজ রাতে আকাশের নক্ষত্রের সংখ্যা কত, বলতে পারবো না, কারণ সংখ্যাটা আমার জানাই নেই। চালাকি রাখো, দেবে তো উত্তর? প্রশ্নটা করেই দেখো না। বউটি বাসবের গা ঘেঁষে শুতে শুতে বলেছিল, তুমি নাকি আবার বিয়ে করবে, পাত্রীও নাকি ঠিক হয়ে আছে। কয়েক মিনিট নিস্তব্ধতা। বাসব চুপচাপ রইল। তারপর পাশ ফিরতে ফিরতে বলল, মাঝে মাঝে তোমার মাথায় বুঝি ভূত চাপে? আজই শুনে এলাম। কার কাছে? চাটুর্যদের নবউ এসেছিল আমার কাছে। একটুও না থেমে বউটি বলেছিল, তোমার চাটুর্যদের নবউ ঘটকগিরি করছে বুঝি? না, তবে যিনি করেছেন তার কাছ থেকেই শুনেছে। বাসব এবার উঠে বসল। অন্ধকারের বউটির মুখ ঠিক দেখা গেল না, কাজেই সেই মুখে লিপি পড়া বন্ধ হলো না। আস্তে আস্তে বলল, ঘটক চূড়ামণিটি কে? পূর্বপাড়ার দামোদর চক্রবর্তী। সঙ্গে সঙ্গে বউটিও উঠে বসেছিল। উত্তেজনায় কণ্ঠস্বর কাঁপছে। বাসবের মনে হলো ইতিমধ্যে দু এক ফোঁটা জলও বোধহয় পড়েছে চোখ থেকে। বাসব নিজেকে সামলে নিয়েছিল। খুব গম্ভীর গলায় বলেছিল, মাঝরাতে রসিকতা শোনার মতো সময় আমার নেই, ভোরে অফিস আছে, আমায় ঘুমোতে হবে। বাসব পাশ ফিরে শুয়ে ঘুমানোর ভান করেছিল। বউটি আর কথা বাড়ায়নি।
এটুকু বুঝতে পেরেছিল, একটা কথা বললেই বিরক্ত হবার ছুতো করে বাসব হয় মেঝের ওপর কিংবা বারান্দায় গিয়ে শোবে। কিছুক্ষণ পর বাসব সত্যিই ঘুমিয়ে পড়েছিল, কিন্তু বউটি ঘুমোয়নি। চুপচাপ শুয়ে শুয়ে বাইরের তারা ভরা আকাশের দিকে চেয়েছিল। এরা কেউ কিছু বলেনি, কেউ কিছু বলবেও না, কিন্তু বউটি ঠিক বুঝতে পেরেছে বিরাট একটা বাদুড় কালো ডানা প্রসারিত করে এগিয়ে আসছে, অন্ধকারকে আরো সূচিভেদ্য করে। তমিশ্বার গাঢ় স্রোতে বউটি নিঃশেষে মুছে যাবে, সে সম্ভাবনা দূরে নয়। শাশুড়িকেও কথাটা জিজ্ঞাসা করেছিল দুপুরবেলা। শাশুড়ির পা দুটো কোলে নিয়ে বউটি বসেছিল। বাজা মেয়েকে নিয়ে ঘর করতে স্বামী রাজি নয়, সম্ভবত আর একবার বিয়ে করার চেষ্টা করছে। তাই যদি হয়, স্বামী প্রেমের শরিক যদি আসে, তাহলে বউটি কি করে বাঁচবে? সবচেয়ে কাছের লোকটা যদি সবচেয়ে দূরে সরে যায়, তাহলে সংসারের আকর্ষণটুকুই নিশ্চিহ্ন হয়ে যাবে। উত্তর এসেছিল, এমন সময় এসেছিল বউটি উত্তরে সব আশা ছেড়ে দিয়েছিল। এর মধ্যে সংসারে আরও ঢেউ উঠেছে, যে ঢেউ বউটিকে অতলে তলিয়ে নিয়ে যাবার রুক্ষ আক্রোশে আছড়ে পড়েছে তার চারিদিকে। দামোদর চক্রবর্তী এ গায়ের পূর্বপাড়ার বাসিন্দা, মাতব্বর লোক। যাগ্গে যাগ্গে, জাগে যজ্ঞে শোকে তাপে আনন্দে প্রমোদে গায়ের লোকজনদের পক্ষে অপরিহার্য। আড়ালে পাঁচজন পাঁচ কথা বলে, কিন্তু ওই আড়ালেই, সামনে বলার সাহস কারও নেই। কোনো এক বিধবা বৌদির সম্পত্তি ফাঁকি দিয়ে নিজে গুছিয়ে নিয়েছেন, এমনই একটা প্রতিশ্রুতি গায়ে প্রচলিত আছে, কিন্তু তা নিয়ে আজ আর কেউ মাথা ঘামায় না। দামোদর চক্রবর্তীর প্রখর ব্যক্তিত্বের দাপে ছোটখাটো ত্রুটি বিচ্যুতি মুছে গিয়েছে। সেই দামোদর চক্রবর্তী একদিন সদরে এসে বসলেন। ছুটির দিন, অফিসে যাবার তাড়া নেই, সারাদিনটাই ধিমে ছন্দে বাঁধা। রান্না করার ফাঁকে ফাঁকে বউটি দরজার কপাটের ফাঁকে চোখ রেখেছিল। সব কথা কানে আসেনি, যা দু একটা এসেছিল তাতেই মুখের সবটুকু রক্ত নিঃশেষ হয়ে শুকিয়ে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ বাবাজি, এর জন্য আর চিন্তা কি আছে, শাস্তে তো বিধান রয়েছেই। দামোদর চক্রবর্তী আরও এক ধাপ এগিয়েছিলেন, সঙ্গে সঙ্গে গোটা পাঁচেক পাত্রীর ফিরিস্তিও দিয়েছিলেন। ভেজানো কপাট ফাঁক দিয়ে বউটির স্বামীর মুখটা দেখবার চেষ্টা করেছিল, পারেনি। দেখতে চেয়েছিল সেই মুখে কিসের চিহ্ন, বেদনা না প্রচ্ছন্ন উল্লাসের। দুহাতে নিজের বুক চেপে বউটি সরে গিয়েছিল। ভাঁজ লিখেছিল, ওসব বাজে কথা, ঠাকুর জামাই ঠাট্টা করেছেন তোমার সঙ্গে, আজকাল আবার এই কারণে দ্বিতীয়বার কেউ বিয়ে করে? ছাড়া এমন কিছু বয়স হয়নি তোমার, এর মধ্যে হতাশ হবার মতন কি হয়েছে? ভাই কিন্তু অন্য কথা লিখেছেন, যদি বাসব অন্য পত্নী গ্রহণ করে সংসারের প্রয়োজনে, বংশরক্ষার প্রয়োজনে, এ কাজ করা ছাড়া কোনো পথ নেই। তাহলে সমস্ত ব্যাপারটাই বউটির সহজভাবে গ্রহণ করা উচিত। নিজের ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য আনন্দপুলক সব কিছু সংসারের প্রয়োজনে বলি দেওয়াই কর্তব্য। সাধ্বী স্ত্রীলোকদের এই রীতি। আরও দুপাতা ছিল সাধ্বীদের অন্যান্য কর্তব্য সম্বন্ধে, সবটা করার ধৈর্য বউটির ছিল না। চিঠিটা টুকরো টুকরো করে পেছনের আগাছার জঙ্গলে ফেলে দিয়েছিল। মনকে প্রস্তুত করবার চেষ্টা করেছিল অমোঘকে বরণ করে নেবার জন্য, কিন্তু পারেনি। সব কিছুর অন্তরালে গোপন কাটা বুকের মাঝখানে গিয়েছিল বিধে। নড়তে চড়তে গেলেই অব্যক্ত একটা বেদনা, নীরবে রক্তক্ষরণ। মাঝে মাঝে সোজাসুজি বাসবকে প্রশ্ন করেছিল। শুতে যাবার আগে মশারি ফেলতে ফেলতে বউটি বলেছিল, কি গো, ঘুমুলে নাকি? বাসব ঘুমায়নি, চিত হয়ে শুয়ে পান চিবোচ্ছিল। বউটির কথায় উত্তর দিয়েছিল, একটা কথা জিজ্ঞাসা করব? করো। সত্যি উত্তর দেবে তো? উত্তর যদি জানা থাকে তাহলে দেব। পা টিপতে টিপতে বলেছিল, একটা কথা জিজ্ঞাসা করব মা। শাশুড়ি বিরক্ত হয়ে বলেছিলেন, বল বাছা, কি বলবে? একটু ঘুমেলেই তোমার যত কথা। বউটি ভয়ে কিছুক্ষণ চুপ করেছিল। একটু পরে শাশুড়ি মনে করিয়ে দিয়েছিল, কই, কি বলবে বাছা, বলো। মাথা নিচু করে খুব মৃদু গলায় বউটি জিজ্ঞাসা করেছিল, আপনার ছেলের নাকি আবার
বিয়ে দেবার চেষ্টা করছেন। শাশুড়ি সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিলেন, তার কি করব বাছা, তুমি তো পারলে না সংসারে শান্তি আনতে। এত বছর বিয়ে হলো, কোলে একটা কিছু এলো না, আর যে আনবে এমন সম্ভাবনাও কম। কাজেই বংশ রক্ষার কথা তো ভেবে এমন করতেই হবে। বহু কষ্টে চোখের জল ঠেলে বউটি উঠে পড়েছিল। শোবার ঘরে ঢুকে আর পারেনি নিজেকে সংযত করতে। কান্নায় ভেঙে পড়েছিল, চোখের জল মোছেনি। শাশুড়ি কান্নার শব্দে ঘরে চৌকাঠে এসে দাঁড়াতে পারেন, সেই কথা একবারও ভাবেনি। এত সব ভাবনার অবকাশ তার ছিল না। পায়ের তলা থেকে আচমকা মাটি সরে গেলে যেমন নিরালম্ব অবস্থা হয়, বউটির অবস্থা ঠিক তেমনি হয়েছিল। এতদিন যে কথাটি বউটি আড়ালে হচ্ছিল, আন্দাজে শুধু স্বরূপ বুঝতে হয়েছিল, সেই কথাটা গোপনতার বোরখা খুলে একেবারে মুখোমুখি দাঁড়ালো। তার মানে এ সংসারে আর কেউ বউটিকে চায় না? সংসার ভালোবাসে, ছায়া দেয়, পরিবর্তে প্রতিদান চায়। পুরুষ অর্থ দিয়ে তাকে পরিপূর্ণ করবে, নারী দেবে নিজের হৃদয়ের অংশ। নিজের মমতা আর পুরুষের পৌরুষ মিশিয়ে নতুন যে সত্তার আবির্ভাব হবে, তাকে পৃথিবীতে আনার দায়িত্ব নারীরই। এ প্রতিদান বউটি দিতে পারেনি। তার সংসারের বিরাট চাকার তলায় তার পিষ্ট হওয়া ছাড়া আর কোনো গতি ছিল না। শিবানী এবার হন হন করে বেশ কিছুটা এগিয়ে এলো, পায়ে চলার পথটার কাছাকাছি। ঠিক দরজার উপরে তুলসী মঞ্চ। রোজ সন্ধ্যায় তার তলায় প্রদীপ রেখে গলায় আঁচল জড়িয়ে বউটি প্রণাম করত। বিয়ের পর স্বামীর মঙ্গল কামনা করত, সংসারের উন্নতি। তারপর রোজ সন্ধ্যায় শুধু এক প্রার্থনা, সে সন্তানবতী হতে চাইত। তার সামর্থ্য স্বল্প, বৃত্ত প্রায় শূন্য, তবু তার যা আছে, যতটুকু আছে, দেবতাকে অর্পণ করবে। শুধু পরিবর্তে একটি প্রার্থনা, তরু ফলবতী হোক। বউটি বুক চিরে রক্ত দেবে, হাতের ক্ষয়ে যাওয়ার চুড়ি দুটো বাঁধা দিয়ে বেঁচে ঠাকুরের পুজো দেবে। নতুন অতিথির কলঝঙ্কারে শুধু সংসার মুখরিত হোক। বন্ধা নারীর প্রার্থনাও বন্ধা হলো, আরও কঠোর হলো সংসার। সংসারের লোকগুলোর মুখের ওপর নিস্পৃহার মুখোশ টেনে দিল। প্রত্যেক শনিবারেই বাসবের অফিস থেকে ফিরে আসতে দেরি হতো। কোনো একদিন রবিবার বিকেলেও দেরিতেই ফিরল। ফিরে এসে ঘরের দরজা বন্ধ করে মা বেটায় চাপা চাপা গলায় ফিসফিস কথাবার্তা। বন্ধ দরজায় কান পেতে বউটি শুনবার চেষ্টা করত। কিছু শুনতে পেত, বেশিরভাগ পেত না। যেটুকু পেত না সেটুকু রূপকল্পনায় মিশিয়ে উজ্জ্বল করে তোলার চেষ্টা করত। ভাবি সংসারের ছবি যত উজ্জ্বল হয়ে উঠত, বউটির মনের ছবি সেই পরিমাণেই বিবন্ন। অবশেষে কাল রাত্রি এলো। খাওয়া দাওয়ার পর বউটি ঘরে ঢুকেই দেখেছিল বাসব জান্নার ধারে দাঁড়িয়ে আছে, হাতে জ্বলন্ত সিগারেট থেকে হিম ধোয়া উচ্ছে কুঞ্জলি পাকিয়ে। বউটি ঘরে ঢুকেই বাসব ঘুরে দাঁড়ালো। বসো, তোমার সঙ্গে কথা আছে। আমার সঙ্গে? ভয়ার্ত ক্ষীণ কণ্ঠে বউটি অন্ধকার বিছানার এক কোণে বসেছিল, পা দুটি ঝুলিয়ে। একটা মাত্র চেয়ার, যে চেয়ারটাকে টেনে তক্তপোষের কাছাকাছি বাসব নিয়ে গিয়েছিল। হাতের সিগারেটটা বাইরে ফেলে দিতে দিতে বলেছিল, লুকোচুরি করে আর লাভ কি, কথাটা তোমার জানা দরকার। বউটির মনে হয়েছিল আস্তে আস্তে সব কিছু দুলছে, তক্তপোষ, ঝোলানো বাতি, চেয়ারে বসা মানুষ পর্যন্ত। ক্লান্ত দুটি দৃষ্টি মেলে সে চেয়ে রইল, না বাসবের দিকে নয়, জানালার বাইরে জমে থাকা গাঢ় তমরিসার দিকে, যে তমরিসা ওর ভবিষ্যতের জীবনের প্রতীক। অনেক ভেবে দেখলাম, এছাড়া আর কোনো পথ নেই। অনেক ভেবে দেখলাম, এছাড়া আর পথ নেই। গোটা সংসারটা তো আর নষ্ট করা যায় না। মারও খুব ইচ্ছে নাতির মুখ দেখেন, আর আমিও। তুমি কি ভাবো, একটা নিরাপরাধ দুঃখিনী মেয়ের জীবনে এইভাবে অশান্তির দাবানল জ্বালাবে? এত কথা শুধু বউটির মনেই এসেছিল। ঠোঁট দুটো থরথর করে কেঁপে উঠেছিল। একটা কথাও সে বলতে পারেনি। বাসবি বলেছিল, তোমার আর কি অসুবিধা, দুজনে থাকবে দুই বোনের মতো।
আগেকার দিনে তো এমন হতোই। তোমাকে তো আর কেউ অযত্ন অবহেলা করছে না। না, তা কেউ করবে না। কেবল রাত হলেই শাশুড়ির সঙ্গে শুতে হবে একই বিছানায়। সারাটা রাত নিদ্রাহীন সরসজ্জায় বিছানা করতে হবে। নতুন বউটিকে স্বামীর কাছে এগিয়ে দিয়ে নিজেকে সরে দাঁড়াতে হবে। তারপর ক্ষণিকের জন্য বউটির দুটি চোখ বুঝি জ্বলে উঠেছিল। যদি কোলে সন্তান আসে নতুন বউটি, তাহলে এ সংসারে জীর্ণ আবর্জনার সমগোত্র হয়ে বউটি সারা জীবন এক পাশে পড়ে থাকবে। কোনো অসুবিধা নেই, দুবেলা দুমুঠো অন্ন আর পরনের বাস, এটুকু দিতে এ সংসার কখনো হয়তো কার্পণ্য করবে না। তাহলে আর কিসের দুঃখ বউটির? সে রাতে অনেকক্ষণ পর্যন্ত বাসব অনেক কিছু বউটিকে বুঝিয়েছিল। কথাবার্তার ফাঁকে একবার তার গায়ে হাতও রেখেছিল, কিন্তু শীতল স্পন্দনহীন একটা দেহের ওপর বেশিক্ষণ হাতটা রাখতে পারেনি। চোখে আঁচল চাপা দিয়ে বউটি সারাক্ষণ শুধু ভেবেছে, এই সংসারে তার ভূমিকা শেষ। এবার সে কোথায় যাবে? এ কালা মুখ লুকাবে কোন অন্ধকারে? শিবানী দরজা পার হয়ে উঠোনে এসে দাঁড়ালো। অনেক দিন পর সে এ বাড়িতে ঢুকেছে, কিন্তু কিছুই নতুন বলে মনে হচ্ছে না। পাঁচিলের গায়ে ঘুঁটের সার, উঠানের কোণে ঘেঁষে আগাছার ঝোপ, সিঁড়ির তলায় কাঠকুটোর স্তূপ, ভাঙা চেয়ার থেকে শুরু করে টেবিলের পায়া, ঝুড়ি, চুবড়ি, চেরা কাঠের জঞ্জাল। আর একবার ওপরের দিকে শিবানী চেয়ে দেখল, আলো জ্বলছে, মিটমিটে আলো। তারই ম্লান ছায়া জামরুল গাছের পাতাগুলোর উপর পড়েছে। সেদিন এই উঠোনটাই সাজানো হয়েছিল। পাড়ার পুরুষেরা এসে ভিড় জোর করেছিল। মেয়ের দল এসেছিল শাঁখ ঘণ্টা হাতে। বাসবের অন্তরঙ্গ যারা, তারা এগিয়ে গিয়েছিল স্টেশন পর্যন্ত, বরবধূকে সঙ্গে নিয়ে আসবে। সে রাতে বউটির বিশেষ খোঁজ পড়েনি। সে যে আনন্দে মুখর এই জনতার মধ্যে থাকবেই না, এটুকু সকলেরই জানা ছিল। বেচারি হয়তো অন্ধকারের মধ্যে কোথাও চুপচাপ বসে আছে, কিংবা মুখ ঢাকা দিয়ে বিছানায় পড়ে আছে। মোট কথা, বউটি কোথায় সেদিকে কারোর বিশেষ আগ্রহ ছিল না। সবাই ওকে দিচ্ছিল স্টেশনের রাস্তার দিকে। কখন আমবাগানের ফাঁকে অনেকগুলো আলো দেখা যাবে, অনেকগুলো কণ্ঠের সম্মিলিত কলরব। বউটির সন্ধান পাওয়া গেছিল অনেক পরে। এঁটো বাসনের স্তূপ নিয়ে কামিনী ডোবার কাজ বরাবর গিয়ে চিৎকার করে উঠেছিল। পথের ওপর বাসে একটা হ্যারিকেন ঝুলিয়ে রাখা হয়েছিল। আলো হয়তো খুব জোর নয়, কিন্তু সে আলোতে বেশ দেখা গেল। কামিনীর চিৎকার, সঙ্গে সঙ্গে বাসনের ঝনাৎকার। খুব ঘটায় বিয়ে না হলেও বাড়িতে বাড়তি লোক কিছু ছিলই। তারা ছুটে এসে দাঁড়ালো। একবার উকি দিয়ে পুরুষেরা সরে গেল। মেয়েরা পাল্টা চেঁচামেচি শুরু করলো। লোকের পিছনে বাসব এসে দাঁড়িয়েছিল। দুটো চোখ বিস্ফারিত করে সেও দৃশ্যটা দেখেছিল। এতটা কিন্তু কেউ আশা করেনি। ছেলেও নয়, ছেলের মাও না। বউটি অসুখী, এমন একটা ব্যাপারে সেটাই স্বাভাবিক। স্ত্রীলোক সব দিতে পারে, সব কিছুর ভাগ, কেবল স্বামীর ভাগ ছাড়া। কিন্তু তা বলে মাদার গাছের নিচু ডালে পরনে শাড়ি বেঁধে এভাবে নিজেকে শেষ করে দেবে, এটা কেউ স্বপ্নে ভাবেনি। এমন নির্লজ্জ কি করে হতে পারে বউটি? নাকি নিজের যৌবন পুষ্পিত দেহ সকলের সামনে উন্মোচিত করে প্রমাণ করতে চেয়েছিল এ বন্ধাত্ম তার দোষ নয়? পিন পরদ হয়, ক্ষীণ কটি, গুরু উরু, নারীর সমস্ত ঐশ্বর্যে সে অধিকারিণী। সংসার তাকে বঞ্চনা করেছে, সংসারের মানুষ প্রতারিত করেছে তাকে, অকারণে তাকে সংসারচ্যুত করেছে বিনা দোষে। সবচেয়ে বেশি আঘাত পেয়েছিল নতুন বউ সুরমা। উন্মুক্ত, অবারিত নারী দেহের দিকে বেশিক্ষণ চেয়ে থাকতে পারেনি। কিন্তু যখন বউটির দেহ নামিয়ে পুলিশের ঝামেলা মিটিয়ে লাল পাড় শাড়ি পরিয়ে সীমান্তে সিঁদুর পরিয়ে আলতা দিয়ে বাসের শয্যায় শোয়ানো হয়েছিল, তখন সুরমা নিষ্পলক নেত্রে চেয়ে দেখেছে। অন্য সব স্ত্রীলোকের সঙ্গে হুমড়ি খেয়ে পড়ে পায়ের ধুলোও নিয়েছে। স্বীকার করেছে আজকের উৎসব সুরমাকে কেন্দ্র করেই হবার। কিন্তু নিষ্প্রাণ চন্দন চর্চিত বিয়ের সাজে সজ্জিতা মহিলাটি উৎসবের সবটুকু আনন্দ অপহরণ করে নিয়ে যাচ্ছে। আজ সে নিজেকে নিঃশেষ করেও বিজয়িনী। তরতর করে সিঁড়ি বেয়ে শিবানী ওপরে উঠে এলো। কেউ কোথাও নেই, তাতে তার কোনো অসুবিধা নেই।
সিঁড়ির প্রত্যেকটি ধাপ তার চেনা, বাড়িঘরের প্রতিটি জানালা দরজা। তারস্বরে শিশুটি চেঁচিয়ে চলেছে, ধারে কাছে কেউ নেই। শাশুড়ি ভিন গায়ে বোনের বাড়ি আজ সকালেই গেছে গরুর গাড়ি করে। ইদানিং ছানি কাটিয়ে অনেকটা সমর্থ হয়েছে, এদিকে ওদিকে যাওয়া আসা প্রায় লেগেই আছে। বাসব এখনো ফেরেনি, আজকাল তার ফিরতে বেশ একটু রাত হয়, এটা শিবানী লক্ষ্য করেছে। অফিসের পরেও একটা টিউশনি করে। শুধু মাইনের হাওয়ায় সংসার তরণী অচল, কিছু বাড়তি রোজগারেরও প্রয়োজন। ছোট একটা বাড়তি প্রাণী হলে কি হবে, তার ঝঞ্ঝাট অনেক। সুরমার বুকের দুধ নেই, কাজেই নানা ধরনের ফুটের প্রয়োজন। প্রসবের পর থেকেই আনুষাঙ্গিক নানা ব্যাধিতে শরীর দুর্বল, দেহে রক্ত নেই, কালি পড়েছে চোখের কোণে, একটু চলতেই বুক ধরে হাঁপাতে থাকে। একটা বউ গেছে দুর্বার স্বাস্থ্য নিয়ে, আদিব্যাধির বালায় ছিল না তার, কিন্তু এ বউয়ের দাম অনেক বেশি। এর কল্যাণে বংশ রক্ষা হয়েছে, সোনার চাঁদ এসেছে। এ বউয়ের প্রাণের মূল্য অনেক, তাই ডাক্তার আসছে, কবিরাজ আসছে। অফিস ফেরত বাসব দুহাতে রোজ ওষুধের পোটলা নিয়ে আসে। ওপরে উঠে শিবানী চৌকাঠের কাছে দাঁড়ালো। ঘরের এক কোণে ছেলেটা শুয়ে চেঁচাচ্ছে। নকশা কাটা কাঁথা, লাল রঙের দুটো বালিশ, চুলগুলো ঝুটি করে বাঁধা লাল ফিতে দিয়ে। কপালের এক কোণে কাজলের ফোঁটা। এর অর্থ শিবানীর অজানা নয়, কুনজর যেন না পড়ে, খারাপ বাতাস না লাগে, কোনো অমঙ্গল যেন শিশুটির না হয়। সুরমা নেই। সুরমা কোথায় গেছে শিবানী জানে। পেছনের পুকুরে গা ধুতে গেছে। যাবার সময় ছেলেটাকে হয়তো ঘুম পাড়িয়ে রেখে গিয়েছিল, হঠাৎ জেগে উঠেছে। ধারে কাছে কাউকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করেছে। এই কান্না সুরমার কানে যাওয়ার কথা নয়। বাড়ির দরজা জানলা সব বন্ধ, বৃষ্টির জন্য সুরমার সম্ভবত বন্ধ করে দিয়েছিল, কিন্তু শিবানীর কানে ঠিক গেছে। 1.5 বছর ধরে ঠিক এমনই একটা সুযোগের প্রতীক্ষায় সে ছিল। ধারে কাছে কেউ থাকবে না, অসহায় শিশু শুধু থাকবে অরক্ষিত অবস্থায়। ছোট একটা মাংসপিণ্ড, ক্রন্দনই সম্বল, নিস্তেজ, কিন্তু তবু শক্তি কম নয়। একটা নারীর জীবনের গতি ঘুরিয়ে দিল। একজনের অস্তাচলের রং নিয়ে আর একজনের উদয়াচল রাঙালো। এ শত্রুকে পরমায়ু ভিক্ষা শিবানী দেবে না। আস্তে আস্তে এগিয়ে গেল শিবানী, একেবারে শিশুটির গায়ের কাছে গিয়ে দাঁড়ালো। একটা পা তুলল। শিশুটির ক্রন্দন এখনই থেমে যাবে, এই মুহূর্তে, একেবারে চিরদিনের মতন। পা দিয়ে শিশুটির গলাটা চাপতে গিয়ে শিবানী থেমে গেল। চোখে পড়ল দেয়ালের ফটোটার ওপর। শিবানীর ফটো, সীমান্তে সিঁদুর, সিঁদুর পায়ের কাছে। ফটোতে টাটকা ফুলের মালা, বোধহয় বিকালেই দেওয়া হয়েছে। শিবানী চমকে উঠল। তারই ফটোর সামনে সুরমা এভাবে শিশুটিকে শুইয়ে রেখেছে। শিবানী ভেবেছিল এ বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সে মুছে গেছে সবার মন থেকে। এ বাড়ির বাসিন্দাদের মনে তার স্মৃতির ছায়া মাত্র নেই। পরাজিত নিষ্পাপ সত্তাকে কেউ মনে রাখে না, কিন্তু সুরমা আজও তাকে স্মরণ করে। কে জানে বাসবও কোনোদিনও এই ছবির সামনে এসে দাঁড়ায় কিনা। নতুন জীবন উপভোগ করতে করতে পুরনো কোনো কথা, কোনো চিন্তা সামনে ঢেউ তোলে কিনা মনের সায়রে। সবচেয়ে বড় কথা, যে স্বাদ সংসারে থাকতে শিবানী পায়নি, তার ক্ষোভ, তার তৃষ্ণা মেটাবার জন্যই বুঝি রক্ত মাংসের এই ডেলাটাকে দুজনে মিলে তার প্রকৃতির সামনেই রেখে দিয়েছে। তার ভালোবাসা, তার ঘৃণাকে রক্ষা করবে এই সম্ভাবনায়। শিবানী পা তুলে নিল। দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নেমে উঠোনে এসে দাঁড়ালো। আশ্চর্য, পরিপূর্ণ এই সংসার থেকে চলে যেতে শিবানীর মন যেন উঠছে না, কিন্তু তবুও যেতে হবে অনেক দূরে। এই শিশুর অসহায় কান্না যেখানে পৌঁছাবে না। তৃপ্তি সমুদ্রে প্রতিহিংসার নীল ফসফরাস আর তাকে কোনোদিনও চঞ্চল করবে না। শিবানী সদর দরজা পার হয়ে অন্ধকারে মিলিয়ে গেল।